মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা চালু রয়েছে। এখন আমি আহ্বান জানাব মোহাম্মদ আব্দুল আলিম, মাননীয় সদস্য, বাগেরহাট ৪। আপনার সময় ৫ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে রাষ্ট্রপতির বক্তব্যের উপর কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা দীর্ঘ ১৭ বছর পৃথিবীর জঘন্যতম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, জীবন উৎসর্গ করেছি এবং রক্তপিচ্ছিল পথ বেয়ে আমরা এই মহান সংসদে এসেছি। সুতরাং এই মহান সংসদে দাঁড়িয়ে সেই স্বৈরাচারের অন্যতম অংশীজন হিসাবে আমরা কাউকে এই জাতীয় সংসদে দাঁড়িয়ে তার পক্ষে আমরা তার বক্তব্যের উপর আমরা ধন্যবাদ জানাতে পারি না। যদি এটা ধন্যবাদ জানাই তাহলে এদেশের মানুষ এটা ভালো চোখে দেখবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা জানি যে আমরা শুনেছি যে রাষ্ট্রপতি পারেন না, তাকে পারানো হয়। সুতরাং তিনি যে জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য কি তিনি তার হৃদয় থেকে, বিশ্বাসের জায়গা থেকে দিয়েছেন, নাকি তাকে বলানো হয়েছে? যদি এই বক্তব্য তার নিজের বক্তব্য না হয়ে থাকে, কিংবা যদি তাকে দ্বারা বলানো হয়, তাহলে এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে কোনো ধরনের প্রশংসা কিংবা তিরস্কার কিছুই করা যায় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা তো এমন একজন রাষ্ট্রপতি চাই যিনি জাতীয় সংকটে কিংবা আমাদের সংসদের কোনো সংকটকালীন সময়ে তিনি কিছু ভূমিকা রাখবেন। সে ভূমিকা রাখার মতো একজন রাষ্ট্রপতি আমরা চাই। মাননীয় স্পিকার, আমরা জানি যে স্বৈর শাসন কিংবা একনায়কতন্ত্র কেবলমাত্র একজন ব্যক্তি কিংবা একটি দলের মাধ্যমে সৃষ্টি হয় না। জাতীয় সংসদের সংখ্যাধিক্যের ভিত্তিতেও একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। আমরা জানি ব্রিটিশ পার্লামেন্টে কেন্দ্র করে বলা হয় যে ব্রিটিশ পার্লামেন্ট নারীকে পুরুষ এবং পুরুষকে নারী করা ছাড়া আর সব কিছু করতে পারে। সুতরাং সংখ্যাধিক্যের একনায়কতন্ত্রের ভিত্তিতে যদি কখনো আমাদের এই জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদ স্বৈরতান্ত্রিক হওয়ার চেষ্টা করে, তাহলে যেন একটু ভারসাম্যপূর্ণ অবস্থা রাখার চেষ্টা করেন মাননীয় রাষ্ট্রপতি। আমরা তেমন একজন রাষ্ট্রপতি চাই, ন্যূনতম তিনি যেন ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি এই যে সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্রের উপর ভিত্তি করে, সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে যদি কখনো আমাদের সংবিধানকে ব্যবচ্ছেদ করা হয় ইচ্ছা মতো, তখন যেন সংবিধানের একজন অভিভাবক হিসাবে আমরা যেন স্বাধীন বিচার ব্যবস্থা আমরা পাই, স্বাধীন সুপ্রিম কোর্ট পাই। এতটুকু আশা, এত রক্তের পরে, এত জীবনের পরে, এত বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ আমরা আশা করতেই পারি। মাননীয় স্পিকার, সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের মহান সংসদ ভবিষ্যতে তেমনি একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে এবং এই দাবি আমি আমাদের বিরোধী দলের পক্ষ থেকে করছি এবং আমাদের ট্রেজারি বেঞ্চে যারা সরকারি দল রয়েছেন তাদের কাছে এই দাবি আমি উত্থাপন করছি। সবার আগে এই দেশকে একটি নতুন সম্ভাবনার দিকে আমরা নিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, আমরা এই মহান সংসদে এসেছি, হয়তো আমরা মহান সংসদে হয়তো এক সময় থাকবো না, কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য একটি অনুকূল বাংলাদেশ রেখে যেতে চাই। মাননীয় স্পিকার, আমরা তো দৃষ্টান্ত দেখেছি, আমরা আমাদের এই সংসদকে পৃথিবীর জন্য মডেল করতে চাই। যে দৃষ্টান্ত দেখিয়েছেন আমাদের বিরোধী দলের নেতা, আমাদের সংসদ নেতা, যে আমরা জাতীয় সংকটে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে জানি, কাজ করতে পারি, এ সক্ষমতা ত্রয়োদশ এই জাতীয় সংসদ দেখাতে সক্ষম হয়েছে। আমি এই কারণে সকল সংসদ সদস্যকে, আমাদের সম্মানিত বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের হচ্ছে সবার উপরে জাতীয় ঐক্য, ন্যাশনাল ইন্টিগ্রিটি। সুতরাং আমরা অতীতের সেই যে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি ধুয়া তুলে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে যারা স্বৈরতন্ত্র চালিয়েছিল, সেই নেতিবাচক কথা আমরা শুনতে চাই না। আমরা
নতুন বাংলাদেশে একটি দলকে নির্মূল করার কথা আমরা শুনতে চাই না। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে দুই মিনিট সময় যাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কথা বলতে চাই। 1 মিনিটে সমাপ্ত করেন। মাননীয় স্পিকার, আমি যে জনপদ থেকে এসেছি সেই জনপদটি হচ্ছে একটি পশ্চাৎপদ জনপদ। আমরা এই সংসদে আমরা জেনেছি যে আমার 20টি ইউনিয়ন, একটি পৌরসভা, এবং সেখানে উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি। আমরা জানি যে এখনো 75% রাস্তাঘাট কাঁচা। সুতরাং আমি আমাদের স্থানীয় সরকার এবং সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন আমার জনপদের রাস্তাঘাট উন্নয়নের জন্য একটু পদক্ষেপ গ্রহণ করেন। মাননীয় স্পিকার, আমার জনপদের এখনো 70টি শিক্ষা প্রতিষ্ঠান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো সরকারি অনুদানপ্রাপ্ত ভবন পায়নি। আমার ঝুঁকিপূর্ণ জনপদ, আমাদের সেই কালবৈশাখী এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার যে জনপদ, সেই জনপদে যদি আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে হয়, সন্তানদেরকে যদি নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসতে হয়, তাহলে ভবন অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হলো এই যে লবণাক্ততার হাত থেকে আমার জনপদকে রক্ষা করার জন্য আমার মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী লঞ্চঘাট থেকে বহরমুনা ইউনিয়নের। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল ৭, সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, অনুগ্রহ করে আমাকে কয়েকটা মিনিট বাড়িয়ে দিবেন। আপনাকে ধন্যবাদ। আমি মহান সংসদে আজকে দাঁড়িয়েছি, শুরুতেই আমি বলতে চাই ৭১ আমার চেতনা, ৭১ আমার ঠিকানা। সেই ঠিকানার উপর দাঁড়িয়ে আজকে এই মহান সংসদে আমি কথা বলছি। মাননীয় স্পিকার, আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে যুদ্ধে আপনি নিজেও অংশগ্রহণ করেছিলেন। মাননীয় স্পিকার, এই যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। সেই সময়ে যারা স্বাধীন চায় নাই, যারা বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে, যারা রাজাকার আলবদর হিসাবে বাংলাদেশের মানুষের কাছে চিহ্নিত, আমরা এখন বাংলাদেশে আর আলবদর রাজাকার দেখতে চাই না। আমরা গণতান্ত্রিক ধারায় আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বিরোধিতা করতে চাই না। আমরা এই মহান সংসদ, এই সংসদে আমরা এমন একজন সংসদ নেতা পেয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। তিনি এবার যে দৃষ্টান্ত রেখেছেন, এই দৃষ্টান্ত আমার জীবনে আমি কখনো দেখি নাই। বাংলাদেশ তথা পৃথিবীর কোনো দেশে এইভাবে একটা সমস্যা নিয়ে, এই যে জ্বালানি সমস্যা, এই জ্বালানি সমস্যা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে আহ্বান জানালেন যে একটি কমিটি করা হবে, এই কমিটিতে বিরোধী দলের 5 জন, সরকারি দলের 5 জন, তিনি ইচ্ছে করলে সরকারি দলের 2 জন বেশি রাখতে পারতেন। মাননীয় স্পিকার, তিনি এখানে বিরোধী দলকে কিন্তু ছোট করে দেখেন নাই। বিরোধী দল আর সরকারি দল মিলেই জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসাবে এই জাতীয় সংসদ থেকে আমরা সারা দেশে আমরা আমাদের সম্প্রীতি, আমাদের রাজনীতি, আমাদের কর্মকাণ্ড দেশে কি হওয়া উচিত সেইভাবে আমরা করতে চাই। মাননীয় স্পিকার, এখানে আমাদের এই যে 17টি বছর আমরা কাটিয়েছি, আমরা সবাই জানি কেমন ছিলাম, সবাই জানি আমাদের উপর কি অত্যাচার নির্যাতন হয়েছে। সেই অত্যাচার নির্যাতনের বর্ণনা এই 5 মিনিটে দেওয়া সম্ভব না। আমি নিজে অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, আমাকে জেলখানায় পাঠানো হয়েছে, আমাদের নেতা কর্মীদের জেলখানায় পাঠানো হয়েছে, সারা দেশেই এইরকম অবস্থা হয়েছে। এত কিছুর পর আমরা একটা নির্বাচন চালাম। নির্বাচনটাও যাতে সময় মতো না হয়, এই নির্বাচন পিছানোর জন্য কিন্তু চেষ্টা করা হয়েছে। যারা নির্বাচন চান নাই, নির্বাচন পিছাতে চেয়েছেন, আমরা
আমি তাদেরকে আহ্বান জানাবো যে নির্বাচন না হলে কি হতো, এখন কি হতো দেশের অবস্থা। গণতান্ত্রিক সরকার আছে বলে, জনগণের সরকার আছে বলে আজকে আমরা দুই দল মিলে, সরকারি দল বিরোধী দল মিলে আমরা বৈঠক করতে পারছি, আমরা সমস্যার নির্ধারণ করতে পারছি, আমরা সমাধান দেওয়ার উদ্যোগ নিতে পারছি। মাননীয় স্পিকার, কাজেই আপনাকে আমি আহ্বান জানাবো যে এই সংসদে আমি দেখেছি বিরোধীদের কারণে বিরোধী দলের এক সংসদ সদস্য, তিনি, আমরা যখন ফ্যামিলি কার্ডের কথা বলি, উনি হাত উঁচা করে বলে আমি পাই নাই। মাননীয় সংসদ সদস্য, এই ফ্যামিলি কার্ড তো আপনার জন্য না, আমার জন্য না, এটা যারা পাওয়ার কথা তারা সময় মতো পাবে। কিন্তু আমাদের কাছে মানুষ জিজ্ঞেস করে ফ্যামিলি কার্ড আমরা কবে পাবো, কিন্তু মানুষ কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো, এই কথা কিন্তু জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো। এটাই হলো বাস্তবতা। বেহেশতের টিকিট দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছ থেকে বেহেশতের টিকিট নেওয়ার জন্য আমাদের কর্ম দিয়ে সাধনা করে আমরা বেহেশতে যাব কি যাব না সেটা আল্লাহ নির্ধারণ করবে। তবে রাজনীতিতে আমরা এবার নতুন যে মেরুকরণ দেখেছি, এই মেরুকরণ থেকে আমাদের বের হওয়া উচিত। স্বচ্ছ রাজনীতি থাকা উচিত, ভিতর বাহির দুই রকম থাকা উচিত নয়। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি যেখানে বসেছেন ঠিক ওইখানেই বেগম খালেদা জিয়া বসেছিলেন 96-তে, আর 96-তে মহান সংসদে আমার মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করে দেন। মাননীয় স্পিকার 3 মিনিট আমাকে দেবেন। আচ্ছা 2 মিনিটে সাম আপ করেন। আমার 96-তে ওখানে আসার সুযোগ হয়েছিল আপনাদের এই বিরোধী দলের আসনে। আমি দেখেছি ট্রেজারি বেঞ্চে যারা ছিল তাদের আচরণ, তাদের কর্মকাণ্ড, স্পিকার সাহেবের পক্ষপাতিত্ব আমরা সেদিন দেখেছি। আমাদের মাননীয় স্পিকার, আপনাদের সকলের উপস্থিতিতেই বলছি, আপনাদের যে সময় দেয় আমাদের সে সময় কিন্তু দেয় না। আপনারা হিসাব করে দেখুন আমরা সে সময় পাই না। আপনাদের বিরোধী দল হিসাবে আপনাদের সময় দেয়, এখানে আমাদের কোনো আপত্তি নাই। মাননীয় স্পিকার, উনি যেটা মনে করবেন সেটা করবেন, সেটাকে আমরা সাধুবাদ জানাবো। তবে এইখানে আমরা যে কথাগুলো বলবো, এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা যাতে জনগণকে ভালো মেসেজ দিতে পারি। সরকারি দল বিরোধী দল এখন এক হয়ে যদি আমরা কাজ করতে না পারি, কখন করব? আপনাদের মধ্যে আরেকটি জিনিস আমি লক্ষ্য করি, যেটা আপনারা অনেক জায়গায় আমাদের এলাকায়ও দেখি, যে শহীদ মিনারে যায় না, আবার স্বাধীনতা দিবসে এসে আলোচনায় অংশগ্রহণ করে। মাছ খাই না, মাছের ঝোল খাই। মাননীয় স্পিকার, ওনারা মাছ খান না, মাছের ঝোল খায়, মাছের ঝোল খাইতে চায়। মাছের ঝোল খাইলে চলবে না, মাছ খাইতে হবে আগে। মাছ ছাড়া ঝোল হয় না, ওই শহীদ মিনার ছাড়া দেশ স্বাধীন হতো না। ওই শহীদ মিনারের মধ্যেই লুকিয়ে আছে 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি, 71-এর শহীদদের স্মৃতি ওই শহীদ মিনারে ঝুলে আছে। কাজেই আমরা এখানে সম্মান প্রদর্শন করি, আর আপনারা সেখানে যেতে চান না কেন এটা আপনারাই জানেন, যাওয়া না যাওয়া আপনাদের ব্যাপার। তবে আমি মনে করব যে এখন আর এই হিসাব নিকাশ না করে আসুন, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যেটা আমাদের। মাননীয় সদস্য জনাব আব্দুল করিম, সদস্য গাইবান্ধা 2। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ মহান জাতীয় সংসদে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমি আমার নির্বাচনী এলাকা, আপনার সময় 5 মিনিট, 5 মিনিটে শেষ করবেন। আমি আমার নির্বাচনী এলাকা গাইবান্ধা সদর 2 আসনের আপনার পক্ষ থেকে সকল ভোটার ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 71-এর মহান মুক্তিযুদ্ধ, 52 ভাষা আন্দোলন এবং 24 জুলাই যারা জীবন দিয়েছে সেই সকল বীর শহীদদের
যাদের মাধ্যমে একটা আমরা নতুন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। মাননীয় স্পিকার, আমি আরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তথাকথিত মানবতা বিরোধী মিথ্যার মামলার দায়ে যাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, কামারুজ্জামান, মীর কাসিম আলী এবং আব্দুল কাদের মোল্লা সহ অসংখ্য শহীদদেরকে, যাদের এই সকল শহীদ আমাদের অনুপ্রেরণা, অদম্য চেতনা সাইরেন। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার কিছু সমস্যা বলার আগেই আমি জানাতে চাই, আমরা 2006 সালের লগিবল্ডার তাণ্ডব দেখেছি, আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি, ওই সময় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি গুম, খুন এবং আয়নাঘরের রাজনীতি। নির্বাচন দেখেছি 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 2018 সালের মিডনাইট মধ্যরাতে নির্বাচন এবং 2024 সালের ডামি নির্বাচন। মাননীয় স্পিকার, এই সকল আমরা দেখেছি প্রজাতন্ত্রের সকল সেক্টরে দুর্নীতি, বৈষম্য এবং সীমাহীন দুর্নীতি। এই সকল কারণে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, যে জুলাই বিপ্লবে প্রায় 1400 অধিক ছাত্র জনতা নিহত হয়েছে, আহত হয়েছে হাজার 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 ছাত্র জনতা। এই সকল বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ আমরা নতুন করে আর ফেসিবাদ দেখতে চাই না। ভবিষ্যতে আর কোনো যেন কোনো এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, এই জাতি এটা দেখতে চায় না। এই জাতি দেখতে চায় বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ। দীর্ঘ 54 বছরের যে সমস্যাগুলো হয়েছিল বাংলাদেশে, এটা এই জাতি দেখতে চায় না। সম্মানিত মাননীয় স্পিকার, আমি ঢাকা ইউনিভার্সিটির একটা ঘটনা আপনাকে জানাতে চাই। আবারও হল দখলের রাজনীতি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 36 জন আদু ভাইকে সিট দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, যাদের অনেকে 2005 সালে ভর্তি হয়েছিল। মাননীয় স্পিকার, লিগে ছড়ানো ফেক স্ক্রিনশট থেকে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘাত, যা পিআইবি প্রচারিত একটি সংস্থা ফেক বলেছে। আশাবুল চৌধুরী নামক একটি ফেসবুক আইডি থেকে এআর ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে জড়িয়ে একটি আপত্তিকর ছবি তৈরি করা হয়েছে, পোস্ট দেওয়া হয়েছে। সেটি স্ক্রিনশট এডিট করে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সদস্য আব্দুল্লাহ মাহমুদের নাম ছবিযুক্ত করা হয়ে ছবি করে বানানো একটি ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে দেন কুমিল্লার ছাত্রলীগ নেতা গাজী আশরাফুল ইসলাম শ্রাবণ এবং কয়েকজন আওয়ামী লীগ পন্থী অ্যাক্টিভিস্ট। এটা প্রচারিত হয়েছে পিআইবি থেকে, তথ্য এবং প্রচার মন্ত্রণালয় সম্পর্ক থেকে। আমরা বলতে চাই, এই মিথ্যা তথ্যকে কেন্দ্র করে ঢাকা ইউনিভার্সিটিতে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, আমাদের শিবিরের উপর জুলুম চালানো হয়েছে। শিবিরের ছাত্রদেরকে 2 ঘন্টা বসে রেখে যে পুলিশ বাহিনী আইন নিয়ন্ত্রণ করবে, তারাই আবার ছাত্রদলকে লেলিয়ে দিয়ে তাদেরকে পেটানো হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, যে কোনো ষড়যন্ত্র করে ইসলামী ছাত্র শিবিরের আন্দোলনকে দমানো যাবে না। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু সমস্যা আপনার সামনে তুলে ধরতে চাই। আমার গাইবান্ধা নির্বাচনী এলাকা, গাইবান্ধা পশ্চাৎপর একটা জেলা। এই জেলায় প্রায় 26 লক্ষের অধিক মানুষ বসবাস করে। এই জেলা বাংলাদেশের তথ্য অনুযায়ী 18% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। এর মধ্যে গাইবান্ধা জেলার 35% অধিক মানুষ দরিদ্র সীমায় বসবাস করছে। মাননীয় স্পিকার, এতগুলো মানুষকে দরিদ্র রেখে একটা উন্নয়নশীল জাতি গড়া, দেশ গড়া সম্ভব নয়। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলার 70% মানুষ কৃষি নির্ভর জীবনযাপন করে থাকেন। এই কৃষি নির্ভর এলাকার মানুষগুলোর উন্নয়নের জন্য এখন পর্যন্ত কোনো গবেষণা প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। যদি এখানে একটা AETI এগ্রিকালচার ইনস্টিটিউট আছে। ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিট বলেন। মাননীয় স্পিকার, আমাদের অনেকগুলো সমস্যা আছে গাইবান্ধার জন্য, বলতে চাই। 1 মিনিট। মাননীয় স্পিকার, এই গাইবান্ধা একটা কৃষি ইউনিভার্সিটি দাবি রাখে। গাইবান্ধা জনগণ চাইছে গাইবান্ধা জেলায় একটা কৃষি ইউনিভার্সিটি করা হোক। এইটার অধীনে 50 বিঘা উপরে জমি আছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, গাইবান্ধা জেলায় একটা কৃষি বিশ্ববিদ্যালয় দেওয়া হোক। এতে করে গাইবান্ধা জেলার
অভাব গরিব মানুষের ছেলেমেয়েরা যেমন শিক্ষার সুযোগ পাবে, শিক্ষা গবেষণা এবং কৃষিভিত্তিতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলার আরও একটি বড় সমস্যা হলো এই নদী ভাঙ্গনের ফলে গাইবান্ধার 3টি উপজেলার 22টি ইউনিয়ন প্রতি বছর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে করে হাজার হাজার কৃষক মানুষ ভূমিহীন হয়ে যায় এবং ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে পানি সম্পদ মন্ত্রীর কাছে জানতে চাই যে নদী শাসনের মাধ্যমে গাইবান্ধার এই ব্রহ্মপুত্র, তিস্তা এবং ঘাঘর নদীকে নদী শাসনের মাধ্যমে বন্যা। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জনাব ববি হাজাজ, মাননীয় প্রতিমন্ত্রী। আপনার সময় 7 মিনিট। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময়টা আরেকটু বেশি হলে হয়তো আরেকটু ভালো হতো মাননীয় স্পিকার। অল্প দুই একটা আলোচনা আজকে এই মহান সংসদে উত্থাপন করতে চাই। বাট শুরুতে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের আপামর জনগণকে, যারা আসলে প্রধান অধিকারী সকল কৃতিত্বের 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানের। আমরা এই মহান সংসদে অনেক আলোচনা দেখেছি, কারা কোথায় কত বড় অবদান রেখেছেন। তবে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের আপামর জনগণ রেখেছে, তরুণরা রেখেছে। নেতৃত্বর জায়গা থেকে আজকে যিনি এই সংসদে উপস্থিত আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, নেতৃত্বর জায়গা থেকে সবচেয়ে বড় অবদান উনি রেখেছেন। কিন্তু আজকে এই পার্লামেন্টে, এই মহান সংসদে যারা আছেন, আমার মনে এখানে এমন কেউ নেই যে বড়ভাবে এই কৃতিত্বের অধিকারী না। আগামী দিনগুলোতে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সবার প্রতি আবেদন জানাতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান, গণতন্ত্রকে ভালোবাসা, এই ধরনের আলোচনা যখন হয় তখন যেন সবাইকেই ক্রেডিট দিয়ে এই আলোচনাগুলো হয়। এই আলোচনাগুলো এই জায়গাটার অধিকারী বা এই ক্রেডিটের অধিকারী এককভাবে কেউ না, আমরা সকলে। দ্বিতীয়ত আলোচনা আনতে চাই জুলাই সনদ নিয়ে। যেহেতু আমাদের অনেক আলোচনা চলছে, জুলাই সনদের দুটো আঙ্গিক আছে, লিগ্যাল ম্যান্ডেট আর মোরাল ম্যান্ডেট। লিগ্যাল ম্যান্ডেট নিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে আমাদের পক্ষ থেকে অনেক আলোচনা এসেছে। মোরাল ম্যান্ডেটটা জনগণ নির্বাচনের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে। সো নির্বাচনের মাধ্যমে যেহেতু পরিষ্কার হয়েছে, আমি আপনার মাধ্যমে আবেদন জানাবো আমাদের অপোজিশন বেঞ্চের প্রতি যে মোরাল ম্যান্ডেটটা যেখানে গেছে ওনারাও যেন সেইভাবে সেই মোরাল ম্যান্ডেটটাকে সম্মানিত করেন এবং ট্রেজারি বেঞ্চের যে দায়িত্ব জনগণের প্রতি আছে, এই মোরাল ম্যান্ডেট যেভাবে জনগণ আমাদেরকে দিয়েছে সেইটা যেন ওনারা সঠিকভাবে সম্মান জানান। আমাদের আসলে ধন্যবাদ জানানোর অনেক কিছু আছে। অলমোস্ট 1.5 দশক পর আমরা এমন একটা প্রাণবন্ত পার্লামেন্টে এসেছি যেখানে সেই রোমান সেনেটের মতো, চিসেরোর সেই রেটরিকের মতো আলোচনা হয়। তরুণ বিজ্ঞ সকল আলোচক এবং সকল জনপ্রতিনিধি বেঞ্চের ওই সাইডেও আছে, বেঞ্চের এই সাইডেও আছেন, সকলকে সাধুবাদ জানাই। আসলে এই দেশ জাতি 1.5 দশক ধরে বঞ্চিত হয়েছে এই ধরনের আলোচনা থেকে। সো এরকম রেটরিক যেমন দরকার, আবার একটা জিনিস বারবার ভুলে গেলে চলবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা যেটা আমাদেরকে বলেছেন, জানিয়েছেন, শিখিয়েছেন এবং আগামী দিনগুলোতে আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস করছি এবং করব, সবার আগে বাংলাদেশ। সো সবার আগে বাংলাদেশ যদি হয়, আমাদের ইউনাইটেড থাকাটা গুরুত্বপূর্ণ। চিচেরো যেমন ছিলেন বিশ্ববিখ্যাত 2000 বছর আগের হলেও সেনেটর, তেমন 200 বছর আগে এডমন্ড বার্ক ছিলেন একজন অত্যন্ত পপুলার পার্লামেন্টেরিয়ান। ওনার একটা কথা ছিল, পার্লামেন্ট ইজ দ্য ডেলিবারেটিভ অ্যাসেম্বলি অফ ওয়ান নেশন উইথ ওয়ান ইন্টারেস্ট। মানে আমরা সবাই একত্রিত, আমরা সবাই একে অপরের বিরোধী না। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সেভাবেই গড়তে হবে এবং সেই জায়গা থেকে আজকে আবারও কয়েকবার রিপিট করছি, কিন্তু আমাদের সংসদ নেতার নেতৃত্বে সবচেয়ে বড়ভাবে আমরা অনেক কিছু করেছি। আমি 30-40টা লিস্ট দিতে পারবো। এখানে মাননীয় ট্রেজারি বেঞ্চের আরও মেম্বাররা এরকম অনেক লিস্ট দিয়েছেন বা অনেক জনপ্রতিনিধি মহোদয় অনেক লিস্ট দিয়েছেন। বাট বড় দাগে দুটো জিনিস নিয়ে কথা বলি মাননীয় স্পিকার। এক হলো 2 দশক পর এই নেতৃত্বে আমরা একটা পার্লামেন্ট পেয়েছি, একটা নির্বাচন পেয়েছি। এটার জন্য এবং এই পার্লামেন্টের আসার মাধ্যমে আমরা ডেমোক্রেটিক প্র্যাকটিস শুরু করেছি। এটার জন্য আসলেই একটা ধন্যবাদ প্রয়োজন আমাদের মাননীয় সংসদ নেতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। দ্বিতীয়ত, এবং হয়তো আরও গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন মানেই শুধু ডেমোক্রেসি না,
ডেমোক্রেসি মানে অ্যাকাউন্টেবিলিটি, জনগণের কাছে জবাবদিহিতা। এবং এই জনগণের কাছে জবাবদিহিতার জায়গা থেকে বাংলাদেশি সরকার ব্যবস্থায় প্রথমবার আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন 180 দিনের প্ল্যান, উনি জনগণের জন্য দিয়ে দিয়েছেন। তো এই সরকার 180 দিনে কি করবে, কিভাবে করবে, এটা সবার কাছে পরিষ্কার থাকে। জবাবদিহিতার এর থেকে বড় কোনো উদাহরণ অন্য কোনো দেশেও যদি বিরোধী দলীয় বেঞ্চ থেকে আমাকে জানাতে পারেন, আমি তাদেরকে স্যালুট জানাবো। তবে সবচেয়ে বড় স্যালুট জানাবো আমাদের সকলকে, কারণ আমরা ওই জায়গায় আসতে পেরেছি যে 2 দশক ধরে গণতন্ত্রের বাইরে থেকে আমরা এমন গণতন্ত্রে এসেছি যে পরিষ্কার জবাবদিহিতার অধীনে আমরা চলে এসেছি। প্রথম মুভটা যেটা আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী ওথ নেওয়ার পর করেছিলেন হলো ভিভিআইপি, মানে এই সংসদে যারা বসেন, ট্রেজারি বেঞ্চে যারা বসেন, তাদের অস্টেরিটি মেজার্স। জমি পাওয়া যাবে না, গাড়ি পাওয়া যাবে না, আপনি গাড়ি ইম্পোর্ট করতে পারবেন না ট্যাক্স ফ্রি। তো সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছেন। 2 মাসের ভেতর আমরা যত কিছু আমাদের অর্জন আছে, আমাদের পরিবারগুলোর জন্য, দুস্থ পরিবারগুলোর জন্য নারী এম্পাওয়ারমেন্টে ফ্যামিলি কার্ড 36,000-এর বেশি ইতিমধ্যে বিতরণ হয়েছে। কৃষক কার্ড, আমি লম্বা লিস্ট করবো না, আমার সময় কম আছে, যদিও আমি আশা রাখবো মাননীয় স্পিকার আপনি আমাকে সময় একটু বৃদ্ধি করে দেবেন। তবে যেই জায়গায় আমি আছি, শিক্ষাঙ্গনের দায়িত্বে, প্রাথমিক শিক্ষার দায়িত্বে, প্রাথমিক শিক্ষা যেন আগামী দিনে বাংলাদেশকে অনুকরণ করার মতো হয়, বাংলাদেশকে যেন অন্য কাউকে অনুকরণ করতে না হয়, সেই ব্যবস্থা শুরু করিয়েছেন আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী। প্রথমত আমরা একটা ভিশনের মধ্যে এসেছি যে এডুকেশনের প্রত্যেকটা পর্যায়ে আমাদের ক্যারিয়ার ওরিয়েন্টেশন অ্যান্ড স্কিল ওরিয়েন্টেশন থাকবে, যেন আগামী দিনগুলোতে আমাদের কোনো শিক্ষার্থী চাকরির জন্য এই দিক ওই দিক, এই দরজা না ঘুরে, তাদের জন্য যেন চাকরি তৈরি থাকে, সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক। প্রাথমিক বিদ্যার জন্য লার্নিং উইথ প্লে, এটা বাস্তবায়ন করতে যাচ্ছি আমরা, যেন আমাদের বাচ্চারা, শিশুরা 4 to 10, 4 থেকে 10 বয়সী শিশুরা, তারা যেন খেলতে খেলতে, গল্প বলা, গল্প শোনার মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, এবং তারা যেন ক্লাসরুমে আসে, এই আশাটা যেন আমরা নিশ্চিত করতে পারি এই 2 কোটি 4 to 10 শিক্ষার্থীদের। তার জন্য যত ধরনের ইনসেন্টিভাইজ করা যায়, টেক্সট বুক আমরা আগে থেকে দিচ্ছিলাম, কিন্তু এখন প্রত্যেকটা স্টুডেন্টকে, শিক্ষার্থীকে মিল এ ডে, মিড ডে মিল বলছি আমরা এটাকে, সুন্দর খাবার তাদেরকে পরিবেশন করা, তাদেরকে প্রত্যেকটা শিক্ষার্থীকে ফ্রি ইউনিফর্ম দেয়া বছরে একবার, জুতো দেয়া, ব্যাগ দেয়া, যা যা কিছু করা যেতে পারে উৎসাহিত করবার জন্য। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে আর 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে সাম আপ করুন। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। যা যা কিছু করা যেতে পারে পরিবারদেরকে, শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবার জন্য, তারা যেন স্কুলে আসে, সব কিছু এই সরকার ব্যবস্থা করার কাজ শুরু করেছে ইতিমধ্যে। একই সাথে আমাদের শিক্ষার্থীরা যেন ক্লাসরুমে থাকে, মানে ক্লাসরুম আওয়ার্সটা 900 ঘন্টা ক্লাসরুম আওয়ার্স বছরে দেবার কথা, সেটা যেইভাবে নিশ্চিত করা যেতে পারে শক্তভাবে সেগুলোর কাজ আমরা করছি। সো খেলার মাধ্যমে পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটিস যেন তাদের পড়াশোনার মাধ্যমে আসে। সো সেটা গল্প বলা বলেন, ডিবেট বলেন, স্ট্যান্ডিং বক্তৃতা বলেন, গান বলেন, নাচ বলেন, নাটক বলেন, যেই কালচারাল অ্যাক্টিভিটি আপনি নিয়ে আসবেন, 2টো ভিন্ন ধারা করে কালচারাল মিনিস্ট্রির সাথে কাজ করে আমরা অতি শীঘ্রই প্রাইমারি লেভেল পর্যন্ত ক্লাস 4-5-এর বাচ্চাদের জন্য আমরা নিয়ে আসছি মাননীয় স্পিকার। এডিশনালি আপনি শুনে খুশি হবেন, শিক্ষাঙ্গনকে আমরা খেলা কেন্দ্রিক করছি। নট জাস্ট লার্নিং উইথ প্লে, নট জাস্ট শেখাটাই খেলার মাধ্যমে শিখবে, বাট অ্যাকচুয়াল ক্রীড়া যেন শিক্ষাঙ্গনে সঠিকভাবে পৌঁছে যায়। 7টা প্রপার খেলা আমরা ক্লাস 4-5 থেকে ইন্ট্রোডিউস করছি, যেটা সকল কাছে পৌঁছে যাবে। কালচার বলেছি, টিচারদেরকে স্পেশালি ট্রেন করা, তারা যেন এই যে নতুন যে কারিকুলাম, লার্নিং উইথ প্লে কারিকুলাম, এটার সাথে তারা ব্যবহৃত হতে পারে, সেগুলোর বিস্তার ব্যবস্থা আমরা করা শুরু করেছি। এবং টেকনোলজি, কারণ বিশ্ব এগিয়ে গেলে আমরা পিছিয়ে থাকতে পারি না। আমাদের ম্যানিফেস্টোতে ছিল, নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল ওয়ান টিচার ওয়ান ট্যাব পলিসি, ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম, এই সবগুলো বাস্তবায়ন করার কাজ আমরা শুরু করেছি। স্কলারশিপ দিচ্ছি, লোন দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি। সো এই দিকে আমি একদম শেষ করছি। আমাদের অপোজিশন বেঞ্চের জন্য তাদের প্রতি আপনার মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি যে ওনারা কমপ্লেন নিশ্চয়ই করবেন, কিন্তু প্রাপ্তিগুলো যেন সাধুবাদ, ধন্যবাদ জানান। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার, সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা
মোহাম্মদ তাজউদ্দিন খান, মাননীয় সদস্য, মেহেরপুর 1। আপনার সময় 5 মিনিট। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই মেহেরপুর 1 আসন, মেহেরপুর সদর এবং মুজিবনগরের জনগণকে, যারা আমাকে নির্বাচিত করে এ জায়গায় পৌঁছায় দিয়েছেন। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণের উপর এখন কথা বলতে দাঁড়িয়েছি, কিন্তু যে রাষ্ট্রপতিকে আমাদের সামনে দেখেছি আমরা, বিগত 3টা পরিবর্তনের 3 অবস্থাতে পাত্রভেদে তিনি 3টা অবস্থা ধারণ করেছেন। দেশ ও জাতির স্বার্থে সবার উপরে উঠে সবসময়তে তিনি কথা বলতে পারেননি, যার কারণে তার ভাষণের উপরে আমি ধন্যবাদ জানাতে পারছি না। মাননীয় স্পিকার, 1986 সালে আমি তখন ক্লাস 8-এর ছাত্র। এরশাদ সাহেব তখন ক্ষমতা পরিচালনা করছিলেন। বিরোধী দলের ঘরের ভিতরে হয়তো একটা সিদ্ধান্ত ছিল যে তার অধীনে নির্বাচনে যাব না, কিন্তু না যাওয়ার কারণে আজকে 40 বছর পর পর্যন্ত আমরা তাদেরকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করছি। বিগত নির্বাচনে 1টি মাস যাবৎ সরকারি দল আজকের এবং বিরোধী দল সকলে মিলে আমরা মাঠে ক্যাম্পেইন করলাম যে গণভোটের মাধ্যমে আমরা এদেশের পরিবর্তন আনব, এদেশের বিচার বিভাগে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার জন্য সব ক্ষেত্রে আমরা পরিবর্তন নিয়ে আসব। আজকে যদি আমরা সেই গণভোটের 70% ভোট পাওয়ার পরেও তার থেকে পিছিয়ে থাকি, 1000 বছর যাবৎ এ জাতি আমাদেরকে বিশ্বাসঘাতক হিসাবে উল্লেখ করবে, যাদের দ্বারা এটা বাস্তবায়িত না হবে। সম্মানিত উপস্থিতি, এখানে বলা হলো যে আমরা ভিতরে একরকম কথা বলছি, বাইরে একরকম কথা বলছি। এখানে তো আমরা কথা বলার জন্য 1 মিনিট 2 মিনিট এর বেশি আমরা সময় পাইনি, কিন্তু জাতি যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছে, এখানে তেল আছে বলে আমাদেরকে জানানো হলেও বাইরে যে দেখি যে আমরা হাজার হাজার মানুষ তেল পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, তাহলে বাইরে যে আমাদের জনগণের ভাষাতে কথা বলতে হবে। এখানে গ্যাসের সংকট নেই, আমরা দেখছি গ্যাসের দাম বাড়ানো হয়েছে এবং ফ্যামিলিগুলার থেকে জানানো হচ্ছে যে দিনের পর দিন সে জায়গাতে চুলা জ্বলছে না। তাহলে জনগণের ভাষাতে আমাদের বাইরে যে কথা বলতে হবে। 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুতের লোডশেডিং চলছে। এই প্রচণ্ড গরমের ভিতরে যারা ঘরের ভিতরে ঘুমাতে পারছে না, বাইরে এসে মশার কামড় খাচ্ছে, তাদের ভাষায় আমাদেরকে কথা বলতে হবে। বিধায় সব কিছু যে আমাদের সরকারি দলের ফেভারে যাবে এমনটা নয়। জনগণের কথা আমরা এই সংসদে বলতে এসেছি, জনগণের কথা আমরা বলবো এই জায়গাতে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এমন একটা এলাকা থেকে নির্বাচিত হয়েছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সংসদ সদস্য এ জায়গাতে উপস্থাপন করেছে, প্রায় দেখি আর কি যে নদী ভাঙন এলাকা হিসাবে উপস্থাপন করেছে। আলহামদুলিল্লাহ আমাদের নদী ভাঙন নেই, কিন্তু যে 2-3টা নদী আছে, এ 2-3টা নদী বর্ষাকালেও স্রোত প্রবাহিত হয় না। ভৈরব নদী মেহেরপুর থেকে আমাদের মাথাভাঙা নদীতে সংযুক্ত হয়েছে প্রায় 56 কিলোমিটার। 18-19 অর্থ বছরে এই নদী খনন করা হয়েছে, কিন্তু সুইচ গেট না থাকার কারণে এই নদীতে পানি থাকে না, বর্ষাকালে প্রবাহিত হয় না এবং কচুরিপানাতে ভরে থাকে। যদি সুইচ গেট হয় 2 থেকে 3 মিটার পানির উচ্চতা বেড়ে যাবে এবং আমাদের আর্সেনিক প্রবণ এলাকা, সে জায়গাতে আমার মনে হয় যে পানির উচ্চতা বাড়লে আর্সেনিক কিছুটা কমবে এবং আয়রন কিছুটা কমবে। মাননীয় পানি সম্পদ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে, আগেও করেছি পার্সোনালি, যে দ্রুতই আমরা যদি সুইচ গেটগুলা তৈরি করতে পারি এবং যে আরও নদী 2টা আছে সেগুলা খনন করতে পারি, তাহলে মেহেরপুরের কৃষিক্ষেত্রে বিপ্লব আসবে এবং যে প্রচণ্ড তাপদাহ সেটা কমে যে মানুষ একটি স্বস্তি পাবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ওখানে একটা জেনারেল হাসপাতাল আছে। মাননীয় স্পিকার, আমাদের ওখানে একটা জেনারেল হাসপাতাল আছে।
হাসপাতালে আজকে রুগী হয়ে গেছে। তবে মাননীয় স্পিকার, আমি কোন সূত্রে একটু সময় চাবো, তবে মুজিবনগর স্বাধীনতার সূতিকাগার সেই সূত্রে একটু সময় বাড়িয়ে দেবেন আশা করছি। মাননীয় সদস্য 1 মিনিটে সাম আপ করেন ইনশাল্লাহ। প্লিজ। মাননীয় স্পিকার, আমাদের যত আলোচনা এসেছে আমি লক্ষ্য করেছি 2টা কমন আলোচনা আমাদের সবার কাছে থেকে এসেছে। সেটা হচ্ছে স্বাস্থ্যসেবার দুরবস্থা, আর 2 নম্বর হচ্ছে কি যে এই নতুন প্রজন্ম মাদকাসক্ত হচ্ছে। এই জন্য সব জায়গার মতো আমারও জায়গাতেও স্বাস্থ্যসেবার দুরবস্থা আছে। একটি হাসপাতাল অবকাঠামোগত দিক থেকে 250 শয্যা বিশিষ্ট হয়েছে, কিন্তু জনবলের দিক থেকে যেখানে 177 জন ডাক্তারের প্রয়োজন আছে মাত্র 26 জন। আদার্সগুলাও এরকম আছে। মুজিবনগরে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, অ্যানালগ যুগের একটা মেশিন আছে, এক্সরে মেশিন আছে, যার ফিল্ম এখন পাওয়া যায় না এবং অপারেটরও নেই। এই জন্য সম্মানিত মাননীয় স্পিকার, স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে এদিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমাদের ওখানে যোগাযোগের। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ রাজীব আহসান, মাননীয় প্রতিমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এই মহান সংসদে প্রথমবারের মতো দাঁড়ানোর সৌভাগ্য অর্জন করেছি। প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং আমার নির্বাচনী এলাকা বরিশাল 4, মেহেন্দিগঞ্জ, হিজলা এবং কাজিরহাটের জনগণের প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান প্রদর্শন করছি, যারা ভোট দিয়ে আজকে আমাকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যাকে আমি কোনোদিন চোখে দেখিনি কিংবা দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমাদের আলোচনার মাধ্যমে বই পড়ে যার সম্পর্কে বিস্তারিত শুনেছি, যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রবর্তন করেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে উনি শেখ মুজিব নিহত হওয়ার পরে শেখ হাসিনাকে যেমন বাংলাদেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছিলেন, ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পরে বাংলাদেশ জামাত ইসলামী যখন বাংলাদেশ থেকে পালিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন, তাদের সেই নেতা গোলাম আজমকেও বাংলাদেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আপসহীনভাবে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের নেতা ছিলেন, আমাদের মা ছিলেন, আমাদের শিক্ষক ছিলেন। আমরা তার কাছ থেকে যে যতটুকু শিখেছি, সেই শিক্ষাটুকু যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে বাকি জীবন আমরা রাজনৈতিকভাবে সফলভাবে কাটাতে পারবো বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে স্বৈরাচার বিরোধী যে লম্বা সময়ের আন্দোলন, সেই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে অতীতের সব জঞ্জালগুলো এড়িয়ে সামনের দিকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭১-এর মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে এবং জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছেন, যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা নতুন সংসদে এসেছি। আমাদের
অনেক সদস্যই নতুন করে সংসদে এসেছেন। আমরা হয়তোবা দু একটি ভুল কথা বলতে পারি, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম দিকে ঠিকই ছিল, কয়েকদিন যাবৎ খুব একটা অস্থিরতা লক্ষ্য করছি আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যদের মধ্যে। আমি খোঁজার চেষ্টা করেছি যে কী কারণে এই অস্থিরতা। আমি একটি জিনিস খুঁজে পেয়েছি, অস্থিরতার কারণটি হলো 111-এর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকারটি সবাই জানেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলা হতো। আর গত 18 মাস যে সরকারটি ছিল, সেই সরকারটিকে কিন্তু এই যে আমাদের আজকের যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ আছে, সেই জামাত ইসলাম এবং এনসিপি সমর্থিত সরকার হিসাবে সবাই সেই সরকারটিকে অবহিত করেছে। আজকে মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন চাচ্ছি। আজকে কথা বলতে দিতে হবে। মাননীয় স্পিকার, কথা বলতে দিতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার ইন দ্য হাউস। কথাটি বললাম এই কারণে করবেন না, বক্তব্য গত শুনুন। যে 18 মাস, মাননীয় স্পিকার, গত 18 মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কারণ আমি প্রমাণ দিয়ে দেখাতে পারবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, তার বক্তব্য আছে, সে একজনের সাথে গল্প করছে, বলছে যেইভাবে আমরা কাটিয়েছি, মঞ্চে আছে প্রধান উপদেষ্টার বাসায় ঢুকে গিয়েছি, মঞ্চে আছে তার বেডরুমে ঢুকে গিয়েছি, মঞ্চে আছে সচিবের রুমে ঢুকে গিয়েছি। এখন তো আর সেই সুবিধা পাওয়া যাচ্ছে না মাননীয় স্পিকার। সমস্যাটা মাননীয় স্পিকার এই জন্যই। আমি একটি কথা বলতে চাই আরেকটি বিষয়ে। জুলাই আন্দোলন নিয়ে কথা হয়েছে, এখানে আমি অন্ততপক্ষে 3 জন সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন, রেকর্ড আছে আপনার কাছে। একজন বলেছে 844 জন শহীদ হয়েছেন, একজন বলেছে 1000-এর উপরে শহীদ হয়েছেন, একজন বলেছেন 1400 শহীদ হয়েছেন। মাননীয় স্পিকার, আমি যতটুকু পড়াশোনা করে দেখেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হসপিটালের সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে বলেছিল 1400 অধিক শহীদ হয়েছে, এবং এটা জাতিসংঘের সংস্থা বলার চেষ্টা করেছেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করেছেন, সেই গেজেটটিতে অতীতের গেজেট বাতিল করে 844 জনের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। এখন সমস্যাটার জায়গা কোন জায়গাটায়? আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, একটি উদ্ধৃতি দিয়েই বলতে চাই। আমার মাননীয় বিরোধী দলের নেতা, আমি ওনাকে খুবই পছন্দ করি, খুব সুন্দর কথা বলেন, আদবের সাথে কথা বলেন, ওনার অঙ্গভঙ্গি, ভাষা ব্যবহারের যে বিষয়টি, সেটি অনুকরণ করার মতো। আমার সাথে যতদিন দেখা হয়েছে লবিতে, আমি ওনাকে সালাম দিয়েছেন, আমাকে হয়তো উনি ব্যক্তিগতভাবে চেনেন না, বাট আমি ওনাকে খুবই পছন্দ করি। কিন্তু গত 14 এপ্রিল 2026 তারিখে একটি অনুষ্ঠানে উনি বলেছেন, আমি তাকে দোষারোপ করছি না, আমি যা জানার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে। মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটের মধ্যে সাম আপ করেন। মাননীয় স্পিকার, আর একটু বাড়িয়ে দেওয়া হোক। সময় তো দেয় আপনাদের হুইপরা, বাড়ানো কমানো সব মাননীয় তাদের স্পিকার, হাতে। উনি বলেছেন প্রোগ্রামটিতে, আমি পত্রিকার রিপোর্ট দেখে বলছি, আমি দেখাতে পারবো, 14 এপ্রিল 2026, 1400 শহীদের মধ্যে 1200 শহীদের বাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখন মাননীয় স্পিকার, সরকারি গেজেট 844 জনের, উনি 1400-র মধ্যে 1200-র বাসায় কিভাবে গেল, এটা তো আমি বুঝতে পারতেছি। এখন আমরা সংখ্যাটা জানতে চাই। উনি যদি যেয়ে থাকেন কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা প্রকৃত সংখ্যাটা জানতে চাই। আজকে জুলাই আন্দোলন হয়েছে 1 বছর 2 বছর হয় নাই, এখনই স্মৃতির বিস্মৃতিতে অনেক কিছু হারিয়ে যদি যায়, 10 বছর 20 বছর পরে এই ইতিহাস বিকৃতি কোথায় গিয়ে পৌঁছবে? মুক্তিযুদ্ধকে নিয়ে যে ধরনের একটি ব্যবসা, এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ব্যবসা আমরা দেখেছি গত 54 বছর, আমরা চাই না এই প্রজন্মের যারা আছি, এই জুলাইকে কেন্দ্র করে নতুন করে ব্যবসা শুরু হোক। এই ব্যবসা বন্ধ করার জন্য প্রকৃত ইতিহাস
কতজন শহীদ হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় কি আমরা জানতে চাই। আমরা তো রাজনৈতিক পরিচয়ের কথা বলেছি। এবং উনি আরেকটি কথা বলেছেন, আমার মাননীয় বিরোধী দলীয় নেতা, শহীদরা সবাই শিক্ষিত ছাত্র বা রাজনীতিবিদ নয়, তারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ। ভালো কথা, কিন্তু এই শহীদদের একটি বড় অংশ আমরা সবার অবদানকে স্বীকার করি, কিন্তু এই শহীদদের বড় অংশ তো রাজনীতিবিদদের আহ্বানে এখানে শরিক হয়েছেন। এই নেতৃত্বের অধীনে এই সংগ্রামে যারা শরিক হয়েছেন তাদের অস্তিত্বকে যদি আপনারা অস্বীকার করেন। মাননীয় প্রতিমন্ত্রী 2 মিনিটে শেষ করেন এবার, ফাইনালি ক্লোজ। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। তাদের অস্তিত্বকে যদি আমরা অস্বীকার করি তাহলে শহীদদের উপরে এবং যারা আহত হয়েছেন তাদের উপরে আমার মনে হয় একটু অবিচার হয়ে যাবে। সর্বশেষ 2 মিনিটে একটি কথা বলবো মাননীয় স্পিকার, সেটি হলো বাক স্বাধীনতা কিংবা মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। এটার জন্যই তো আমরা লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম। সৌভাগ্যক্রমে গত 17 বছর প্রত্যেকটি লড়াইয়ের অগ্র সৈনিক হিসাবে আমরা কিন্তু ছিলাম মাননীয় স্পিকার। আজকে বিরোধী দলের টেবিলে যারা বসে আছেন, এখানে সাধারণ সম্পাদক সাহেব নেই, অনেকের সাথেই এক বিছানায় ঘুমানোর সৌভাগ্য হয়েছে জেলখানায়। তো সেই জন্য বলতে চাই, আমরা বাক স্বাধীনতা বিশ্বাস করি। আপনি সরকারের সমালোচনা করবেন, সরকার ভুল করলে বলবেন, সমালোচনা করবেন, কার্টুন করবেন, কিন্তু আমার নেত্রী মারা গেছেন, তাকে উদ্দেশ্য করে যদি আপনাদের কর্মীরা কোনো অশালীন বক্তব্য দেয়, আবার প্রধানমন্ত্রী আছেন, তার অবশ্যই সমালোচনা করা যাবে। সেটি নিয়মের মধ্যে করেন। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে যদি এইভাবে উচ্চারণা করা হয়, সেটি কিন্তু আমাদের জন্য দুঃখজনক। এবং একটি কথা বলবো, সেটি হলো যারা এই কুচ্ছারটনা করেছে, আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, আমরাও শুনতে চাই, আমরাও কাজ করতে চাই আপনাদের সাথে, কিন্তু যারা কুচ্ছারটনা করেছেন আমরা তো দেখলাম আপনারা তাদেরকে পুরস্কৃত করেছেন। যিনি কুচ্ছারটনা করেছেন, অশ্লীল মন্তব্য করেছেন, তার পরিবারের সদস্যকে আপনারা সংসদ সদস্য করেছেন। কি প্রমাণ করতে চান আপনারা? কি দেখাতে চান আপনারা? আমরা এখনো বলবো, একসাথে কাজ করতে চাই, আপনাদের সাথে কাজ করতে চাই। যে স্বপ্ন নিয়ে 24 জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে আপনাদের সাথে সরকারি দল এবং বিরোধী দল একসাথে কাজ করতে চাই। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা মোহাম্মদ নাজমুল হুদা, মাননীয় সদস্য মেহেরপুর 2। বক্তব্য শোনেন। সময় পয়েন্ট অফ অর্ডার হবে না, বক্তব্য চলছে, বক্তব্য দেন। ওই যা বলার ওনাকে বলে দেন, মাননীয় সদস্যকে, উনি বলে দেবেন আপনার হয়ে। শোনেন মাননীয় সদস্য মাসুদ, সংসদে 2 রকমের কথা তো হবেই। 2টা আলাদা দল, 2টা আলাদা জোট, তারা একে অন্যের বিরুদ্ধে বলবে এবং এটার আপনারা জবাব দেবেন বক্তব্যের মাধ্যমে। কথা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ানো সংসদে সমীচীন নয়, সময় নষ্ট হয়। এটা অ্যাকচুয়ালি এক কার্যক্রমের মধ্যে থাকলে এ সময় আর দেওয়া যায় না। যখন প্রশ্ন উত্তর শেষ হয়, তো দ্যাট ইজ দি টাইম ফর রেজিং পয়েন্ট অফ অর্ডার। মাননীয় সদস্য, আপনি শুরু করেন, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আরও ধন্যবাদ জানাই আমার নির্বাচন এলাকা মেহেরপুর 2 গাংনী উপজেলার সকল জনসাধারণকে। আমার উপজেলাটা সম্পূর্ণ কৃষি নির্ভরশীল। এখানে যেমন প্রচুর পরিমাণে শাকসবজি সারা বছর উৎপন্ন হয়, তেমনি ধান, পাট, গম, ভুট্টা সহ বিভিন্ন রকম ফসলও উৎপন্ন হয়। এইসব ফসল এবং সবজি উৎপাদনে যে সম্পূর্ণটাই সেচের উপর নির্ভরশীল। আর এই সেচের সম্পূর্ণ পানিটাই প্রায় সিংহভাগই আসে মাটির নিচ থেকে। এতে করে যে বিপুল পরিমাণ পানি উত্তোলন হয়, এতে করে ভূগর্ভস্থ পানির লেয়ার যেমন কমে যাচ্ছে, তার কারণে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এতে করে চর্মরোগ সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এ কারণেই এর একটা বিকল্প ওই পথ উপরিভাগের পানির বেশি বেশি করে সেচ কাজে ব্যবহার করা। এদিকে খেয়াল রেখেই
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1989 সালে যে স্বেচ্ছাসেবক ভিত্তিতে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, সেটা সর্বপ্রথম গাংনীর থেকেই শুরু হয়েছিল, দেবীপুর নামক এক খালের খননের মধ্য দিয়ে, যেটা এখন জিয়া খাল নামে পরিচিত। আমার উপজেলাতে 5-6টা মাত্র খাল রয়েছে। এই খালগুলো যদি সঠিক আকারে খনন করা যায়, তবে ভূগর্ভস্থ পানির উপর থেকে অনেক কিছু মানে নির্ভরতা অনেক কমানো যায় মাননীয় স্পিকার। এ কারণেই এই খালগুলো হচ্ছে দেবীপুর খাল, মড়কা খাল, তারপর নাগদা খাল, বানিয়াপুকুর খাল, সিন্দুরকোটা খাল ও কাজলা নদী। এর মধ্যে সবথেকে সরল হচ্ছে যে 3টি খালেরই উৎসস্থল হচ্ছে পার্শ্ববর্তী আমার পাশ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙা নদী। এর সাথে যদি এগুলো সঠিক আকারে সংযোগ করে দেওয়া হয়, তাহলে পানি প্রবাহ যেমন ঠিক থাকবে, এবং যদি সুইচ গেট নির্মাণ করে দেওয়া যায়, তাহলে বর্ষা মৌসুমে পানিগুলো ধরে রাখতে পারলে সারা বছর এগুলো সেচ কাজে ব্যবহার করা যাবে এবং পানির চাষও, মাছের চাষও বৃদ্ধি পাবে। এজন্য আমি অনুরোধ করব যে খাল কর্মসূচি যা শুরু হয়েছে, এটা অগ্রাধিকার ভিত্তিতে আমার এই খালগুলো সম্পৃক্ত করে এখানে আর্সেনিকের পরিমাণ কমানো, পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর জন্য আমি দাবি রাখছি। মাননীয় স্পিকার, আমার উপজেলার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে যে আভ্যন্তরীণ 4-5টা রাস্তা রয়েছে যেগুলো পার্শ্ববর্তী উপজেলার সাথে সম্পৃক্ত, এগুলো এ কারণেই প্রতিদিন প্রায় শত শত যানবাহন এর উপর দিয়ে চলাচল করে। এছাড়াও আমার উপজেলায় যেহেতু প্রচুর পরিমাণে সবজি উৎপন্ন হয়, এই সবজিবাহী গাড়িগুলো যাওয়ার কারণে রাস্তাঘাটগুলো প্রায় বসে গেছে এবং বিগত বৃষ্টির কারণে ছোট বড় বিভিন্ন খাতখণ্ডকে সৃষ্টি হয়েছে। এতে করে রাস্তা চলাচলে হুমকির সম্মুখীন হয়েছে এবং মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এতে করে প্রায়শই ছোট বড় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে, কয়েকজন মানুষও মারা গেছে। এ কারণে জরুরি ভিত্তিতে গাংনী কাথুলি, গাংনী হাটবলিয়া, গাংনী মালসাদা টু বারাদি, বামুন্দি, কাজীপুর, বামুন্দি, শরতলা, এই রাস্তাগুলো সংস্কার করার জন্য আমি অনুরোধ রাখছি। মাননীয় স্পিকার, আমার 4 লক্ষ লোকের বাস, এর মধ্যে একটা রয়েছে মাত্র 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এই হাসপাতালটি বাইরে দেখতে সুন্দর হলেও এর ভিতরের আভ্যন্তরীণ অবস্থা খুবই করুণ। সরজমিনে গিয়ে দেখা গেছে এখানে 29 জন ডাক্তারের মধ্যে মাত্র 10 জন ডাক্তার রয়েছেন। প্রাথমিক সেবা দেওয়ার জন্য যে সাপোর্টের দরকার সেগুলোও নেই। একটা এক্স রে মেশিন রয়েছে, তার কোনো টেকনিশিয়ান নেই। প্যাথোলজিস্ট রয়েছে, সেখানে একটা সেল কাউন্টার মেশিনও নেই, সেটা খারাপ, মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছিল, সেটাও মেরামতের অযোগ্য বলে ফেরত এসছে। সুন্দর একটা অপারেশন থিয়েটার রয়েছে, কিন্তু সেখানে অ্যানেস্থেশিয়া ডাক্তার না থাকার কারণে আজ 10 বছরের মধ্যে সেখানে একটা অপারেশন কিংবা সিজার করা সম্ভব হয়নি। বহির্বিভাগে প্রচুর রুগী, এর মধ্যে অর্ধেকেরও বেশি শিশু, অথচ সেখানে কোনো শিশু বিশেষজ্ঞ নেই, শিশু চিকিৎসকও নেই, কোনো মেডিসিন বিশেষজ্ঞ নেই। বিদ্যুৎ চলে গেলে ছোট্ট ঘরের মধ্যে ডাক্তার অন্ধকারের মধ্যে বসে গরমের মধ্যে মোবাইলে আলোতে প্রেসক্রিপশন করেন। বাইরে মায়েদের ছোট শিশু নিয়ে যে কষ্ট সেটা বর্ণনা করা যায় না। এরপর খোঁজ নিয়ে জানা যায় সেখানে যে সোলার প্যানেল সেটা বিনষ্ট, তারপরে জেনারেটর নষ্ট, তেলের কোনো বাজেট নেই। এমনি অবস্থার মধ্যে দিয়ে চলছে আমাদের এই হসপিটাল। এরপরে মাত্র 2 জন রয়েছেন পরিচ্ছন্নতা কর্মী, যে দিয়ে কখনোই এত বড় হসপিটাল পরিষ্কার করা সম্ভব নয়। ড্রেনেজ ব্যবস্থা আরও খারাপ বিধায় সেখানে পানি জমে দুর্গন্ধের সৃষ্টি হয়। আর এ কারণেই আমি অনুরোধ করব যে প্রয়োজনীয় জনবল এবং যে যন্ত্রপাতির দরকার সেগুলো সরবরাহ করে আমাদের যে হাসপাতালের সেবার মানটা যদি আর একটু বৃদ্ধি করা যায় সে ব্যাপারে সব দৃষ্টি রাখার জন্য আমি আমার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।